বাইকের ওপর লম্বা হয়ে শুয়ে আছে নীল। ঠোঁটে সিগারেটের বিষাক্ত ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। বাইকের মিটারের ওপর মাথা দিয়ে আকাশের দিকে চেয়ে শা শা করে কাছের মানুষজন দৌড়াচ্ছে। হুট করে এক লোক এসে নীলের বাইকের সাথে ধাক্কা খায়। বাইক থেকে নীল নিচে পড়ে যায়। বাইক কাত হয়ে পড়ে আছে। বাইকের তেল টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। নীল উঠে দাঁড়ায়, দেখে মানুষ দৌড়ে পালাচ্ছে। নীলের বাইকে যে ধাক্কা দিয়েছে সে নীল মাটি থেকে ওঠার আগেই দৌড়ে চলে যায়। নীল একজনের কলার ধরে দাঁড় করায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? এইভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই, সামনে রাজীবের ছেলেরা যাকে সামনে পাচ্ছে তাকেই পিটাচ্ছে, তাই ভয়ে দৌড়ে পালাতে হচ্ছে। নীল মিচকি হেসে ছেড়ে দেয় লোকটাকে। আবারও বাইকে উঠে লম্বা হয়ে শুয়ে পড়ে। আরও একটা সিগারেট চালায়। সিগারেট টেনেই যাচ্ছে নীল। হঠাৎ সব হইচই বন্ধ। নীল বাইক থেকে নেমে চলে যায় বাসায়। জেলখানার 14 শিকের ভিতরে 1 বছর ধরে আটকা পড়ে আছে রাজীব। সে বাইরে থাকলে যেমন, জেল থানার ভিতরে থাকলেও একই। আসাদ কোথায়? তাকে খুঁজে পেয়েছিস? না ভাই। কুত্তার বাচ্চা, তোরা আমার কাছে থাকিস কেন? প্রতি রাত হলে এটা দাও ওটা দাও, বাবা গাঁজা খামু, টাকা লাগবে, মাগির কাছে যামু, আর এখন কাজের সময় নাই। ভাই, আশরাফকে মেরে ফেলেছে। কি? কে মেরেছে? ভাই, আগুন। আগুন নাম শুনেই রাজীব আঁতকে ওঠে। চারদিকে চেয়ে বলে, আগুনকে দেখেছিস তোরা? না ভাই, সে নিজেই আমাদেরকে জানিয়েছে, সামনাসামনি হয় নাই। আগুন আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমি তাকে দেখে নেব, তোরা যা এখন। ছেলেটি আর কোনো কথা না বলে চলে যায়। এইদিকে কলেজ থেকে বাসায় ফিরবে বলে কলেজের বারান্দায় পা ফেলে মাটিতে এক পা এগোতেই সামনে এক ছেলে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কি চাই? সামনে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নলক, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে হাঁটতে চাই। বাকিটা জীবন হবে কি আমার মনের রানী? তুই আমাকে চিনিস? হ্যাঁ, আমি কে জানিস? মেরে একদম শেষ করে দিব। যা সামনে থেকে। নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? আসছে ভালোবাসতে। নেক্সট টাইম সামনে আসলে হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। এই কথা বলে নলক চলে যায় কলেজের বাইরে। সাথে তার 2 বান্ধবী মিম আর তিশা। এবার মিম বলে ওঠে, কি রে নলক, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? তোরা আমার সাথে কতদিন ধরে আছিস? সেই ছোট থেকেই একসাথে বড় হচ্ছি আমরা। তাহলে এই কথা বললি কেন? আমার সব কিছু তোদেরকে বলি, আমার সব কিছু তোরা জানিস। বুঝলাম, কিন্তু তুই কাউকে পাত্তা দিস না তাই বললাম। কাউকে পছন্দ করিস কি না, পছন্দ করলেই তো কাউকে পাত্তা দেয় না মেয়েরা, আর পছন্দ না থাকলে প্রথম প্রপোজেই রাজি হয়ে যায়। না, আমি কাউকে পছন্দ করি না। এইসব কথা বলতে বলতে নলক বাসায় চলে যায়। তার বান্ধবীদের বাসা তাদের বাসার সাথেই। এইদিকে টিভি রুমে বসে নীল এর পরিবার, নীলের বাবা শারিফ চৌধুরী চেয়ে আছে নীলের দিকে। নীলের বোন মায়া নীলকে কোনি দিয়ে আস্তে করে ধাক্কা দেয়। নীল মায়ের দিকে তাকায়। মায়া চোখ দিয়ে বুঝিয়ে দেয় তার বাবা চেয়ে আছে তার দিকে। নীল ঘুরে তার বাবার দিকে আর বলে, কি হয়েছে বাবা, এভাবে চেয়ে আছো কেন? তুই আমার কথা শুনিস না কেন? কত করে বলি আমার অফিসটা দেখ একটু। আমি আর কত দেখবো? বয়স তো কম আসছে না আমার? বাবা ফালতু কথা বলবে না, আমি অফিসে বসতে পারবো না। এই বলে নীল বসা থেকে উঠে চলে যায় তার রুমে। মায়া তার বাবার দিকে চোখ বড় করে তাকায়। মায়া তার ভাই নীলকে খুব ভালোবাসে। নীলের মন খারাপের কারণ যাই হোক, তার সাথে একদিন কথা বলে না মায়া। ভাই বোনের ভালোবাসা কেমন হয় তা আপনারা হয়তো জানেন। রাত 10:57। চারদিকে বিদঘুটে অন্ধকার। শীতের রাত, কুয়াশার সামনে কিছুই দেখা যাচ্ছে না। গাছের পাতা থেকে কুয়াশায় জমে থাকা ফোঁটা পানিতে মাটিতে পড়ছে, মাঝে মাঝে মানুষের গায়েও পড়ে। মুখ ভর্তি দাড়ি মধ্যবয়স্ক একটা লোক রেল স্টেশনের ছাউনির নিচে গিয়ে বসে। আস্তে আস্তে রাস্তাঘাটে মানুষ ছাড়া হয়ে যাচ্ছে। রেল স্টেশনটা খালি হয়ে যাচ্ছে। মধ্যবয়স্ক লোকটা বসা থেকে উঠে আর একটু হেঁটে যায় সামনে। সামনে গিয়ে একটা ছোট্ট ঘরে ঢুকে একটু পরে বের হয়ে কালো প্যান্টে, কালো জ্যাকেটে, মাথায় লম্বা টুপি, পেছনে তলোয়ার খোসা, কোমরের বাম পাশে পিস্তল গুজে রাখা, হেঁটে হেঁটে চলে যায় রেল স্টেশনের পেছনের জঙ্গলে। একটু দূরেই দেখা যাচ্ছে ড্রাগসের কারখানা হচ্ছে।
মধ্যবয়স্ক লোকটা একটু হেসে সামনে গিয়ে পেছন থেকে তলোয়ার বের করে ডান হাত দিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, এত কারবার কার জন্য রে? এই তুই কে? আগুন। আগুন নাম শুনে ছেলেগুলো 5 কদম পিছিয়ে যায়। ট্রাকের সামনে থেকে সাজিদ এসে বলে, কিরে, কে আসছে? বস, আগুন। আগুন, তুই এখানে? যাক তাহলে, অবশেষে সামনাসামনি তোকে পেলাম। তুই হয়তো এটাও জানিস যে আগুন যার সামনে যায় সে বেঁচে থাকে না। আর আমি কতবার বলেছি আমার শহরে ড্রাগসের কারবার করবি না। দেখ, ভালো করে বলি, এখান থেকে চলে যা। না গেলে কি করবি? মেরে ফেলবো, মেরে মাটিতে পুঁতে ফেলবো। তাই নাকি? অনেক হাসতে মন চাচ্ছে। ওকে আয়। শালা সোজা আঙুলে ঘি উঠল না। এই আগুনের নাম এই শহর থেকে মুছে দে, দেখি সে কত বড় গ্যাংস্টার হয়েছে। অতঃপর সাজিদ সব ছেলে বক্স থেকে হকি, চাকু, বড় বড় ছুরি নিয়ে এগিয়ে আসে আগুনকে মারতে। আগুন তার তলোয়ার দিয়ে সব কয়টাকে 2 ভাগ করে দেয়। সব কয়টার শরীরের খণ্ড পড়ে থাকে মাটিতে আর বলে ওঠে, কিরে, মারবি না আমায়? শহর থেকে আগুনের নাম মুছবি না? আয়। তুই এটা করে একদম ভালো করলি না, এর ফল তুই পাবি। এর আগে তুই এই পৃথিবীতে থাকবি না। চলে যা সোজা উপরে। অতঃপর আগুন তার বাম পাশের কোমর থেকে পিস্তল বের করে সাজিদের কপাল বরাবর গুলি করে দেয়। সাজিদের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আগুন পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয় আর বলে, ডরিমন ড্রাগসগুলো গোডাউনে তুলে রাখ আর প্রতি নিউজে ছড়িয়ে দে। ওকে, তার আগে বল তোর বাসা কোথায় জানিস তুই? কি হয়েছে? তুই তোর ওই ফোন বন্ধ করে রাখছিস কেন? তোর বাবা মা কল দিছে তোকে, তোকে ফোন না পেয়ে আমাকে ফোন দিয়েছে। ওকে, তোকে যা বলছি তাই কর। অতঃপর আগুন কল কেটে দেয়। সামনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছোট্ট ঘরে ঢুকে একটু পরে আবার বের হয়। একটা সিগারেট জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটা ধরে। ব্রেকিং নিউজ, কাল রাত 11টায় রেল স্টেশনের পিছনে ড্রাগসের কারবার করতে যাওয়ায় 12 জনকে খুব ভয়ানকভাবে খুন করা হয়। এটাও জানা গেছে সেই 12 জনের মাঝে রাজীবের ছেলে সাজিদও আছে। কে মেরেছে তাকে খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু তার নাম জানা গেছে। দেশের নাম্বার 1 গ্যাংস্টার দ্য কিলার আগুন, যার নাম শুনলেই পুরো শহর আঁতকে ওঠে, অথচ তাকে কেউ দেখে নাই। সাথে থাকুন পরবর্তী নিউজের জন্য। আগুন নাম শুনে যারা টিভিতে এই নিউজটা দেখছে ভয়ে টিভিটা বন্ধ করে দেয়। আগুন নামটা আতঙ্কের। আগুনকে কেউ দেখে নাই, নাম শুনেই সবাই ভয়ে চুপ হয়ে যায়। না, এ হতে পারে না। আমার আমার ভাই মরতে পারে না। ভাইয়া, ভাইয়া উঠ তুই। ভাইয়া, ভাইয়া আমি আসছি, উঠ। চিত্রা ম্যাডাম, আপনি শান্ত হন। তার আগে বল, আমার ভাইয়াকে কে মেরেছে? কার এত বড় সাহস? আমি তাকে 2 খণ্ড করে রাস্তার কুকুরকে খাওয়াবো। বল। ম্যাডাম, আগুন মেরেছে। তোরা দেখেছিস আগুনকে? না ম্যাডাম, কিন্তু সে আমাদের আশেপাশে থাকে। বাবাকে বের করার ব্যবস্থা কর। আজকের ভেতরে বাবাকে আমি বাসায় দেখতে চাই। জি ম্যাডাম। রাজীব 14 শিকের ভিতরে চোখে পানি নিয়ে বসে আছে। ভাই, 10 কোটি টাকার ড্রাগস আগুনের কাছে চলে গেছে। আর তার চেয়ে বড় কথা, ছোট সাহেবকে আগুন মেরেছে, তার কিছু ক্লু আমরা পেয়েছি। রাজীব নিচে চেয়ে চোখের পানি মুছে ওপরের দিকে তাকিয়ে বলে, কি কি কুলো পেয়েছিস বল, আর এই মুহূর্তে আমি এখানে থেকে বের হয়ে যেতে চাই। ওকে ভাই। আর ভাই, আগুন ছদ্মবেশে আছে, তার একটা পরিবারও আছে। বাবা। রাজীব বাবা ডাক শুনে সামনে তাকায়, দেখে তার মেয়ে চিত্রা দাঁড়িয়ে আছে চোখে পানি। আয় মা। বাবা, আমি আগুনের লাশ দেখতে চাই। আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাবা, আমার ভাই আর আসবে না আমার কাছে। কাঁদিস না মা, এর শাস্তি খুব ভয়ানকভাবেই দিব আগুনকে। উকিল সাহেব, আমি বাহিরে গেলাম। আমার বাবাকে 2 মিনিটের ভেতরে এই শিকের বাহিরে দেখতে চাই। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, 2 মিনিট আগেই আপনার বাবা বাহিরে চলে যাবে। চিত্রা চলে যায় বাহিরে। উকিল কাগজপত্র রেডি করে অফিসারের কাছে দেয়। রাজীব বের হয়ে যায় জেলখানার থেকে আর বলে ওঠে, চল মা, যাওয়া যাক। বাবা, আমি আমার ভাইকে ফিরে পাবো না আর। বাবা, আমি আমার ভাইয়ের খুনের প্রতিশোধ চাই। চাই আগুনের লাশ। এটাই হবে মা, সে আমার ছেলেকে মেরেছে। সে যে কোনো গর্তেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করবই। রাজীব আর তার মেয়ে চলে যায় বাসায়। সিগারেট মুখে নিয়ে কলেজের মাঠে বসে আছে নীল।
সবাই চেয়ে আছে তার দিকে, থাকবেই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে সিগারেট খাওয়া খুব বাজেই দেখায়। দূর থেকে নীল এই সিগারেট খাবার ব্যাপারটা একজন খেয়াল করে। সে দৌড়ে এসে নীলের মুখ থেকে সিগারেটটা ফেলে ঠাস করে একটা চোর বসিয়ে দেয় নীলের গালে। নীলের চোখে রাগে লাল হয়ে যায়। দাঁড়িয়ে যায় নীল। দাঁড়িয়ে উপরে তাকিয়ে দেখার চেষ্টা করে কে তাকে চড় দিয়েছে। তার মুখের দিকে তাকাতেই নীল পুরাই। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সিগারেট খাওয়ার পারমিশন কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, দেখে মনে হচ্ছে বখাটের মাস্তান। আর কলেজের ভেতরে সিগারেট খেতে আপনার লজ্জা করে না? নীলের কোনো হুঁশ নাই। মেয়েটা কি বলে যাচ্ছে তা নীলের কান দিয়ে ঢুকেই না। নীল এক ধারা তাকিয়ে আছে মেয়েটার দিকে। এত সুন্দর মেয়ে হয়তো নীল আগেও দেখেছে। খুব চেনা একটা মানুষ। ঠোঁটগুলো চিকন, ঠোঁটের পাত্তাগুলো পাতলা, ঠোঁট পুরো একদম ফাটাফাটি। নীলের আকর্ষণ মেয়েটার ঠোঁটে। নীলের এরকম চাহনি দেখে মেয়েটা বলে, এই যে মিস্টার, কি বলেছি শুনেছেন নাকি আরো একটা দিতে হবে? সুন্দর। কিরে নলক, ছেলেটাকে চর মারলি? ছেলেটা বলে সুন্দর? এই কি বলছেন? হ্যাঁ, এই যে মিস্টার। নীল গালে হাত দিয়ে চলে যায় অন্য পাশে সিস্টেম দিয়ে বানানো বসার জায়গায়। উপরে বকুল ফুলের গাছ। নীলের গালে হাত এখনো। ও বসে আছে। কিছুই বুঝলাম না। আমিও কিছুই বুঝলাম না। তোরা কিছুই বুঝিস না, মনে হচ্ছে আমি বুঝেছি। বল, কি বুঝলি? ছেলেটা তোকে দেখে ক্রাশ খাইছে। তিশা, তুই একদম ঠিক বলছিস। নলককে দেখেই ছেলেটা কেমন জানি নীরব হয়ে গেল। এই তোরা কি বলছিস? হ্যাঁ, দেখ কি করি আমি। অতঃপর নলক আবারও নীলের সামনে গিয়ে দাঁড়ায়। নীল গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছে। চেনা মানুষের নরম হাতের ছোঁয়া এতটা অদ্ভুত হয় কিভাবে আবার জানা নেই, কিন্তু মেয়েটাকে দেখে খুবই ভালো লাগে। চিকনা ঠোঁটের মধুর রস, খুবই ভালো হবে। নীল এইসব কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়ায়। চাইলে আবারও সামনে সেই মেয়েটা। সমস্যা কি আপনার? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলাম আর আপনি চলে আসলেন কেন? ভালো লাগছে তাই চলে আসছি। আর বেশিক্ষণ থাকলে তোমাকে কিসই করে ফেলত। কি এত বড় সাহস তোর? তুই আমাকে চিনিস আমি কে? তোকে আজকে মেরেই ফেলবো। নলক এই কথা বলে হাত দিয়ে থাপ্পড় দিতে যাবে। এই মুহূর্তে নীল এক দৌড়ে গেটের বাইরে চলে যায় আর নিজে নিজেই বলে ওঠে, বাবা গো, মেয়েটার দেখি আগের মতোই রাগ বেশি। আল্লাহ বাঁচাইছে। কিন্তু মেয়েটা এত সুন্দর হলো কিভাবে? আগে তো এমন ছিল না। ইস, মন চাই কিস করে বসি। শয়তান ছেলে, আর একদিন পাই পরে তোর খবর বানাবো আমি। এই মিম, চল, ক্লাসে সময় হয়ে গেছে। ছেলেটা কিন্তু সেই হট রে। এখনকার মেয়েরা হট ছেলেই খুঁজে। এক কাজ কর, এই ছেলের সাথে তুই প্রেম কর। তিশা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি করব এই বাদর লুচুর সাথে প্রেম? আরে লুচু ছেলেই ভালো, এক্সাইট বেশি থাকে। চুপ কর, ক্লাসে চল। রাত 10:15। রাস্তাঘাটে মানুষ নাই, আছে শুধু পথ শিশু। রাস্তার পাশে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ে, আবার কারো চাদর নাই, মাটিতেই ফুটি মেরে ঘুমিয়ে পড়ে। তখন মশার মেলা বয়ে যায় তাদের ওপর দিয়ে। এই শহরে ভালো মানুষের খুব অভাব, খারাপ মানুষের মেলা। কারো জন্ম পতিতালয়ে, আবার কারো জন্ম রাস্তাঘাটে। আগুন এসব ভাবে আর রাস্তা দিয়ে হাঁটে। হুট করে 3 থেকে 4 বাইক এসে দাঁড়ায় তার সামনে। হুড় করে বাইক থেকে 7 থেকে 8 জন নেমে আগুনের সামনে দাঁড়ায়। আগুন বলে, নবিতা, তুই এখানে কেন এত রাতে? ডোরিমন কই? আমার এই রাতে তাকে খুব দরকার। তাই নাকি? এত কিসের দরকার? অনেক দরকার, সেটা তুমি বুঝবা না। জীবনে প্রেম ভালোবাসা তো করো নাই, করলে বুঝতা। প্রেমে পড়ে গেছি। এই আগুন ভাই কি বলে শোন সবাই, সে নাকি প্রেমে পড়েছে। তা ভাই, কার প্রেমে পড়লি তুই? সেই চেনের উপরে গোপন সূত্রের প্রেমে পড়েছি। কি, তাকে খুঁজে পেয়েছিস? এখন বুঝবা প্রেমের জ্বালা কেমন। আমার মাঝে প্রেমের জ্বালাটালা বোঝার দরকার নাই। আমি ভালোবাসতে জানি না। সেটা জানি, অনেকের অনেক স্বভাব। তোর নেশা চিকনা ঠোঁটে। চল, ক্লাবে যাব সবাই মিলে। আগে বল, আমার ডোরিমন কই? তার ফোন বন্ধ কেন? এখন ফোন খোলা আছে, কল দিয়ে বল ক্লাবে চলে আসবে। নবিতা ডোরিমনকে কল দেয়, দিয়ে বলে ক্লাবে আসতে।
নরিমন চলে যায় ক্লাবে আর তারা বাইক করে চলে যায় ক্লাবে। কমিশনার শাফিদ হাসান বসে আছে থানার মেন অফিসে। খুব নিখুঁতভাবে আগুনের তদন্ত চলে। শাফিদ হাসান ভাবে, একটা মানুষ দেখা না দিয়েই অন্ধকারে কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে, যার নাম শুনলে রাস্তার পাগলও ভয়ে কেঁপে ওঠে। গোপন সূত্রে তার কি এখন আছে যে তাকে এতটা সাপোর্ট দিচ্ছে? হঠাৎ করে একটি কনস্টেবল এসে জিজ্ঞেস করে, স্যার আসতে পারি? তুষার আসো। স্যার আপনাকে চিন্তিত মনে হচ্ছে, আপনি কি কোনো কারণে চিন্তিত? আগুনের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত। স্যার কিছু তথ্য পেয়েছি। হ্যাঁ বলো। যাদেরকে মারা হয়েছে তাদের ড্রাগসগুলো সব আগুনের কাছে আছে, কিন্তু তাকে পাওয়ার কিছু তথ্য আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে করা যায়? তোকে তো কেউ দেখে নাই। আমাদের মেইন টিমকে দিয়ে তদন্ত করার দরকার। আমাকে একটু একা থাকতে দাও। অতঃপর তুষার বের হয়ে যায়। শাফিদ হাসান চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। খারাপ মানুষের অস্তিত্ব পাওয়া যায় না আগুনের কাছে। আমি একটা বিষয় বুঝছি না, সে অন্ধকারে থেকে এসব করছে কেন? এর রহস্য কি? কি হতে পারে এর পেছনে? ঘুম মানুষের খুব আরাম একটা জিনিস। বিভোর ঘুমের মাঝে কেউ যদি ডাক দেয়, উঠতে মন চায় না, তখন লাগে সবচেয়ে বেশি অলস। নীল ঘুমিয়ে আছে। মায়া নীলে রুমে এসে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া ওঠ, কলেজে যাবি না ভাইয়া? নীলের কোনো হুঁশ নাই, সে তো বিভোর ঘুমে আচ্ছন্ন। মায়া মগে করে পানি এনে ঢেলে দেয় নীলের শরীরের উপর। নীল এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে ঘুম চোখে বলে, এটা কি করলি তুই? পানি দিলি কেন? তোকে কখন থেকে ডেকে যাচ্ছি, উঠছিস না কেন? তাই পানি দিয়েছি। তাই বলে পানি দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এখন তো কথা না বলে রেডি হয়ে নিয়ে যাই, খেয়ে কলেজে যাবি। তুই যা, আমি আসছি। মায়া রুম থেকে বের হয়ে যায়। নীল ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নামে। গিয়ে খাবারের টেবিলে বসতেই তার মা বলে, কি রে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাবি? কেন মা, কলেজে যাব। কি, তুই কি আজকাল ব্যাগ নিয়েও কলেজে যাস? আমি তো জানতাম তুই কলেজে যাস ঘোরার জন্য। দেখো মা, এত কথা বলিও না, খেতে দাও। ভাইয়া, তুই কলেজ থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসিস। আমি কি, তুই পারবি না? মা খাবার দিবে না তুমি, সে আজকে না খেয়েই কলেজে যাবে। এই যা, কলেজে যা তুই। মা, তোমার মেয়ে কিন্তু বেশি বেশি করতেছে, কিছু বলো তোমার মেয়েকে। এই মা কি বলবে রে? আমি যা বলবো তাই হবে। ওকে আসার সময় ফুচকা নিয়ে আসবো, এখন খেতে দে। এই তো চান্দু ভাই, আমার লাইনে আসছো। নীল খেয়ে বাসা থেকে বের হয় কলেজের উদ্দেশ্যে। ভাই বোনের ঝগড়া খুবই মারাত্মক হয়, আবার মিলতেও বেশি টাইম লাগে না। এখন ঝগড়া, একটু পরেই আবার হাসাহাসি। নীল বাইক নিয়ে কলেজের পথে চলতে থাকে। একটু দূরে গিয়েই বাইক দাঁড় করায়, দোকান থেকে সিগারেট নিয়ে জ্বালায়। আবার বাইকে গিয়ে বসতে যাবে, এই মুহূর্তে একটা প্রাইভেট কার এসে কাঁধায় চাকা নামিয়ে দেয়, আর সেই কাঁধে ছিটকে গিয়ে নীলের বাইকে লেপটে দেয়। নীলের গায়েও কিছুটা ছিটকে যায়। নীল রেগে বলে, এই শালা গাধার বাচ্চা, গাড়ি দেখে শুনে চালাতে পারিস না? দিলি তো আমার সব শেষ করে। নীলের এই কথা শুনে গাড়ি আবার পেছনে ব্যাক করে। নীল গাড়ির সামনে এগিয়ে যায়। নীল ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটাকে দেখেই অবাক, আর মনে মনে বলে, এই তো সেই মেয়েটা। এখন কি হবে? আবার থাপ্পড় খেতে হবে? দৌড় দিব? না না, আমার বাইক আছে এখানে। ও তুই যা, তোকে পেয়েছি। কি বললি একটু আগে? আর ওই দিন কলেজে কি বলেছিস? আজকে তোর খবর আছে। দেখেন, এটা পাবলিক প্লেস, এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। ওলে বাবালে, মুখে আবার বাড়ি কথা। এই মিম, তিশা দেখ কি বলে। দেখ নলক, এটা পাবলিকের জায়গা, এখানে কিছু বলিস না। ধুর, তুই চুপ থাকতো। এইদিকে আয়, আজকে তোর খবর আছে। নীল মুচকি এসে সামনে যায়, হাতে সিগারেট হাতে। নলক হাতের দিকে খেয়াল করে বলে, এই তোর হাতে কি দেখি? ধোঁয়া বের হচ্ছে কেন? নীল সিগারেট দেখায়। নলক সিগারেট দেখে চোখ বড় বড় করে তাকায় নীলের দিকে আর বলে, আমি মনে করেছি আমার থাপ্পড় খেয়ে সিগারেট ছেড়ে দিবে, এখন দেখি আবারও সিগারেট হাতে তোর। এটাই আমার সব। সিগারেট না খেলে মাথা ঠিক থাকে না। আর ওই দিনের জন্য সরি। এই নলক, ছেলেটা সরি বলছে, এখন ছেড়ে দে, কলেজের লেট হয়ে যাচ্ছে।
আজকের জন্য ছেড়ে দিলাম, নেক্সট টাইম যদি আবার বেয়াদবি করিস তাহলে তোর খবর আছে। নোলক চলে যায় গাড়ি করে। নীল মুচকি এসে সিগারেট টান দেয়। কি মনে করে যেন নীল জোরেই হেসে দেয়, হয়তো কোনো রহস্যের হাসি। বস, চিত্রা ম্যাডাম না খেয়ে শুয়ে আছে, কাল থেকে কিছুই মুখে নেয়নি। কি আমাকে আগে বললি না কেন? কুত্তার বাচ্চারা তোরা, হ্যাঁ একটা কাজ করতে পারিস না। রাজীব তাড়াতাড়ি তার মেয়ের রুমে যায়, গিয়ে দেখে বালিশে মুখ গুজে শুয়ে আছে। রাজীব গিয়ে তার মেয়ের পাশে বসে। বাবা কেন আসছো? তুই নাকি কাল থেকে কিছুই খাচ্ছিস না? বাবা খেতে ইচ্ছে করে না। 2 দিন আগে আমার ভাই ছিল, কত সুন্দর করে আমাকে খাইয়ে দিত, কিন্তু আজ আর নেই। বাবা, আমার ভাইয়ের খুনের প্রতিশোধ চাই আমি, খুব ভয়ানকভাবে মারতে চাই তাকে। তুই চিন্তা করিস না, আমাদের লোক তাকে খুঁজছে, তাকে পেলে এমন ভাবে মারবো কবরের মাটিও তার লাশ দেখে ভয় পাবে। এখন উঠ, খাবি, না খেলে অসুস্থ হয়ে পড়বি তুই। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অতঃপর রাজীব চলে যায় চিত্রার রুম থেকে। চিত্রা ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে। রাজীব ভাতের প্লেটে হাত দিয়ে বসে আছে, চিত্রাকে নিজের হাতেই খাইয়ে দেয় তার বাবা রাজীব। এইদিকে শাফিদ হাসান কাগজ হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, আর একটু পর পর চায়ের কাপে চুমুক দেয়। কাপে চা শেষ হলে টেবিলে রেখে 2 হাতে কাগজ গোলু করে ভালো করে ধরে দেখে। হঠাৎ কাগজের মাঝে একটা ছবির দিকে শাফিদ হাসানের চোখ পড়ে। সে ছবিতে হাত বুলিয়ে মুচকি হেসে দেয় শাফিদ হাসান। হট করে তার মেয়ে নোলক এসে বলে, বাবা কি করো সারাদিন? কলেজ থেকে এসে দেখতেছি তুমি কাগজ নিয়ে পড়ে আছো। তুই বুঝবি না রে মা, আগুনের নাম শুনেছিস তুই? হ্যাঁ শুনেছি, সে তো ভয়ানক মানুষ, আর আমার কাছে এইসব ভয়ানক টয়ানক চলে না, এইসব পকেটে রাখি আমি। শাফিদ তার মেয়ে নোলকের কথা শুনে হেসে ওঠে। হাসান কথা বলছে তাই হেসেছে। নোলক, বাবা তুমি হাসছো কেন? এই আগুনের টাইম নাই আমার কাছে, ব্যাটাকে পেলে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। এবার হাসি আসলেও অনেক কষ্টে হাসিটা চেপে রাখে। শাফিদ হাসান বলে, কলেজ থেকে এসে খেয়েছিস? না, আমি তোমাকে ছাড়া খাই না, তুমি তো জানোই মা মারা যাবার পর তুমিই তো আমার সব। হয়েছে আমার রাজকন্যা, চলো খাবে। রাত 11টা বেজে 21 মিনিট। ক্লাবে বসে আছে আগুন, তার পাশে অনেক ছেলে পেলে। ডরিমন আর নবিতা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আগুন বলে ওঠে, ডোরিমন, এবার উঠতে হবে। হ্যাঁ চল যাওয়া যাক। নবীতে চলো। নবিতা আর ডরিমন চলে যায় অন্য রাস্তা দিয়ে। আগুন রাস্তা দিয়ে হাঁটে, হাতে বিয়ারের বোতল, এক ছিপ করে খাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটছে। আকাশটা কালো হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বলার সাথে সাথেই ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়। আগুন দৌড়ে দিয়ে ছাউনির নিচে বসে, বিয়ার শেষ করে কিক মেরে ফেলে দেয় পানিতে। ভেজা রাস্তায় মাথার চুলগুলো হাতে নাড়া দেয়। টেবিলে বসতে যাবে, হুট করে ভেজা শরীরে কেউ ছাউনির নিচে এসে এই তুই এখানে, আর এত রাতে বাইরে কি? হ্যাঁ, আগুন পাশে চেয়েই অবাক। ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে নোলক। ভেজার কারণে শরীরের কাপড় শরীরের সাথেই লেগে আছে, ঠোঁটে জমে আছে বৃষ্টির হালকা পানি, চোখের কাজলও লেপটে আছে। আগুন এক অদ্ভুত অনুভূতিতে হারিয়ে যায়। কি হলো, কথা বলিস না কেন? আপনি এত রাতে বাহিরে কেন? আর ভালো মেয়েরা তো এত রাতে বাহিরে থাকে না। আমি বাহিরে বের হই না, আর খালার বাসায় গিয়েছিলাম, আস্তে আস্তে লেট হয়ে গেল। আর তুই এত রাতে বাহিরে? আমি ছেলে মানুষ, বাহিরে থাকলে প্রবলেম নাই। আর আপনি আমাকে তুই করে বলেন কেন? এমনিই বলি, তুই করেই বলি আমি। ভেজা কাপড়ে আপনাকে খুব সুন্দর লাগে, একদম হট গার্ল। কিছু বললি? কই না তো, বলেছি আপনি অনেক সুন্দর। তাই নাকি? কই, আমি তো জানি না আমি সুন্দর। আমার চোখে আপনি অনেক সুন্দর। তুই তো লুচু, তাই তোর চোখে আমি সুন্দর। লুচুই ভালো। চলেন, বৃষ্টি কমে গেছে। তুই কোন দিকে যাবি? এই দিক দিয়েই যাই আমি। চল, আমিও এদিকেই যাব। অতঃপর তারা দুজন ছাউনির নিচ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে দুজন। আগুন নিচে চেয়ে হাঁটে, নলক সামনে চেয়ে হাঁটে। অতঃপর এক পর্যায়ে তাদের নীরবতা কেটে আগুনই বলে ওঠে, আচ্ছা আপনার নাম কি? আমার নাম নোলক। তোর নাম কি? আমার নাম নীল। খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা তো একসাথেই পড়ি, আমরা কি বন্ধু হতে পারি?
না তুই লুচু, তোর সাথে বন্ধু হওয়া যাবে না। ওকে হতে হবে না। অতঃপরই নীলের মুখ গুমরা হয়ে যায়, ভিতরে রহস্যের হাসি, যে হাসি কেউ শুনতে পায় না। অতঃপর নীল মনে মনে বলে আমার সাথে তোকে পড়তেই হবে নোলক, যার জন্য এত কিছু তার আশেপাশে না থাকার কোনো মানেই হয় না। নিজের চেহারা গোপনে রেখেছিস, হা হা হা। হ্যাঁ ইসরাত বল। কোথায় তুই? কেন, বাসায়? এখনই চলে আয়, ক্লাবে জরুরি কিছু কথা আছে। ওকে। অতঃপর 20 মিনিট পর ক্লাবে চলে আসে সেই অচেনা মেয়েটা। পিস্তল হাতে চেয়ারে বসে আছে সেই কলে কথা বলা ইসরাত মেয়েটা। অচেনা মেয়েটা বলে ওঠে, কি হয়েছে, এত জরুরি তলব কেন? আর দেখে মনে হচ্ছে রেগে আছিস। হ্যাঁ রেগে আছি। আর কতদিন? হ্যাঁ তুই এভাবে কেন থাকিস? আর তাকে খুঁজে বের কর। আমি তাকে খুঁজে পেয়েছি, প্রথমবার বেঁচে গেছে, এবার আর না। আর এত উত্তেজিত হলে হবে না। আমার মাথা গরম হলে তোকে আমি শেষ করতে 2 বার ভাববো না, কথাটা মাথায় রাখিস। এই কথা শুনে ইসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়, ঠোঁট কাঁপিয়ে বলে, আমি গেলাম, আমাকে বিরক্ত করবি না। আর বিষাদকে বলে দিবি আমার শিকারের পিছু যেন ছেড়ে দেয়, না হলে তার পিছনে পিস্তলের নল ঠেকিয়ে শুট করে দিব। ওকে। অচেনা মেয়েটা চলে যায় ক্লাব থেকে। বাইরে বসে কাকে যেন কল দেয়। হ্যাঁ বলো আফু। কড়াভাবে নজর রাখবি, আর তার বাসার আশেপাশেই থাকবি। ওকে আফু, তুমি কোনো চিন্তা করো না। কথার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয় আর বাইক নিয়ে চলে যায় বাসায়। ভালোবাসা আর শত্রুতা দুটোই মানুষকে ভয় পাইয়ে দেয়। ভালোবাসার ভয় কারণ আপন মানুষকে কখন ছেড়ে চলে যায়, আর শত্রুতার ভয় হলো কখন কোন দিক থেকে হামলা করে বসে সেই ভয়। সকালবেলা নীল ঘুম থেকে উঠে চিল্লিয়ে ডাকে তার মাকে, মা, এই মা, মায়া কোথায়? রায়াদের বাসায় গেছে। আর তুই এইভাবে চিৎকার করছিস কেন? না মা, প্রতিদিন তো মায়া ডেকে ওঠায়, আচ্ছা ডাকে নাই তাই জিজ্ঞেস করলাম। যা ফ্রেশ হয়ে আয়, খেয়ে কলেজে যাবি। মা। সকালবেলা নীলের ঘুম ভাঙে মায়ার ডাকে। আজও তা হয় নাই তাই তার মাকে জিজ্ঞেস করে যে মায়া কোথায়। নীল ফ্রেশ হয়ে নিচে নেমে খেয়ে চলে যায় কলেজে। 1 ঘন্টা যাবৎ মেন অফিস রুমে বসে আছে শাফিদ হাসান। মাথায় একটাই চিন্তা, আগুন আগুন আগুন। বিভোর চিন্তায় মুগ্ধ শাফিদ হাসান আর মনে মনে বলে ওঠে, হিসাব মিলেও মিলে না। পেপারে ছবি থাকা মানুষটা আজ নম্রভদ্র, এতটা চেঞ্জ হবে আমি ভাবতেও পারিনি। গেমটা খুব সহজে খেলা হয়েছে, আর একটু খেলা বাকি। আর আগুন, তাকে খুঁজে বের করতে হবে। এমন কিছু জানে সে যা আমার জন্য খুব ক্ষতিকারক হতে পারে। শাফিদ হাসান এসব ভাবতে বেশ ব্যস্ত। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখেই রিসিভ করতেই উপাস থেকে, বস, রাজীব জেল থেকে ছাড়া পেয়েছে। সাবধান, মনে রাখিস দেয়ালেরও কান আছে। আর আমার মেয়ে যেন ভালো। জি বস। শাফিদ হাসান কল কেটে দেয়। মুচকি হাসি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অফিস রুম থেকে বের হবে, আবার কি মনে করে যেন চেয়ারে গিয়ে বসতেই তুষার, স্যার আসতে পারি? হ্যাঁ তুষার, আসো। স্যার আপনার মেয়ে কলেজে গ্যাঞ্জাম পাকিয়েছে, একটা ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। কি বলো এসব? হ্যাঁ স্যার। গাড়ি বের করো, এক্ষুনি কলেজে যাব। অতঃপর শাফিদ হাসান তাড়াতাড়ি করে গাড়ি করে চলে যায় কলেজে। এটা করা তো ঠিক হয় নাই নলক। ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দিলেই পারতি। শুধু শুধু এসবের কি দরকার ছিল বল? তুই চুপ থাক, আজকে তাকে মেরেই ফেলতাম, শালা কুত্তার বাচ্চাকে। হুট করে গেট দিয়ে পুলিশের গাড়ি। নকল দেখেই বুঝে গেছে তার বাবা আসছে। সে এগিয়ে যায় তার বাবার কাছে। তার বাবা তাকে বলে, কি হয়েছে মামনি? কিছু হয় নাই, তুমি এখানে কেন? কি হয়েছে আজকে? আবার কাকে মেরেছিস? নলক তার বাবার মুখে এই কথা শুনে তুষারের দিকে রাগি চোখে তাকায়। তুষার শাফিদ হাসানের পিছনে গিয়ে দাঁড়ায়। অতঃপর তার বাবা আবার বলে ওঠে, বল কি হয়েছে? বাবা চলে যাও তুমি, বাসায় কথা হবে তোমার সাথে। অতঃপর শাফিদ হাসান তার মেয়ের কথায় চলে যায়। অন্যদিকে এসব দেখে হাসিতে লুটিয়ে পড়ে অন্য আগুন আর মনে মনে বলে ওঠে, খুব কঠিনভাবে গেম খেলছে 2 বাপ মেয়ে মিলে। সেই গেমটাই আমার জন্য। আমার সাথে গেম খেলে বাপ মেয়ে। আগুন কি করতে পারে সেটা বোঝাবো তোদের
দুই বাপ মেয়েকে, হা হা হা। ভাইয়ের মৃত্যু যন্ত্রণা এখনো মাথা থেকে যায় না। চিত্রা বসে আছে বারান্দায়, হাতে চায়ের কাপ। চায়ের চুমুক দিয়ে চায়ের কাপটা ছোট্ট টেবিলে রাখে। টেবিলের একটু দূরে মোবাইলটা রাখা। একটু জোরে মোবাইলটা হাতে নিয়ে একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে বলে, বলো আপু। আমার বোনের খেয়াল রাখবি ঠিক মতো, আর আগুনকে খোঁজার জন্য মেইন টিম নামিয়ে দে। ওকে আপু, তুমি কোনো চিন্তা করো না। চিত্রা কল কেটে দেয়। আবার চায়ের কাপে হাতে নিয়ে চুমুক দিতেই তার ফোনটা আবার বেঁচে ওঠে। নাম্বারটা না দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, মরার খুব শখ হয়েছে তাই না? আমাকে খুঁজে লাভ নাই, আমি তোর সামনেই আছি, আর তোর বোন আছে আমার আওতায়। কে তুই, আর এইসব তুই কিভাবে জানিস? সময় হলেই জানতে পারবি। অচেনা মানুষটা কল কেটে দেয়। চিন্তায় পড়ে যায় চিত্রা। কে হতে পারে সে? আর এত কিছু কিভাবে জানে সে? কি তার পরিচয়? সে তো অচেনা কেউ হবে না, চেনা ছাড়া আর কিছুই না। হয়তো গেম খেলতে চাইছে। রাত 8:37। নীল বসে আছে সোফায়, সাথে মায়া। মায়ের হাতে বাদামের ছুরি। নীল হাত দিয়ে অনেকগুলা করে নিচ্ছে, তাই মায়া রেগে যাচ্ছে। মায়া রেগে বলে, এই তুই এতগুলো করে নিচ্ছিস কেন? আর রাক্ষসের মতো করে মুখে দিয়েই যাচ্ছিস। তোর কি শুধু আমার সব কিছু নিয়ে? তুই এমন করিস কেন? হ্যাঁ, বেশি কথা না বলে যা এখান থেকে, আর রিমোট দে, আমি সিরিয়াল দেখব। না, সিরিয়াল দেখা যাবে না। দিয়ে বলছি। না, দিব না। তাদের দুই ভাই বোনের ঝগড়া দেখে তার মা বলে, এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, দেখো না মা, তোমার ছেলে রিমোট দেয় না। নীল, রিমোট দিয়ে দে। এই নাও তোমাদের রিমোট, আমি গেলাম। খেয়ে যা। না মা, ক্ষুধা নাই। রাত 11:58। রাস্তায় ঘাটে মানুষহীন নীরবে পরিণত হয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে বেশ আলোকিত করেছে রাস্তাটা। একটু দূরেই দেখা যাচ্ছে রাতের পরি নিয়ে দামাদামি হচ্ছে। এই শহরের কেউ কারোরই ভালো চায় না, সবাই তো অন্যরা মেরে খেতে চায়। ভালো মানুষ এই দুনিয়াতে নেয়। রাতের বেলায় রাস্তায় বের হলে রাতের পরীর দেখা পাওয়া যায়। কেউ নিয়ে যায় অন্ধকার গলিতে, আবার কেউ নিয়ে যায় নিজের রুমে। কিন্তু কেউ জানতে চায় না কেন রাতের পরী হয়েছে, জানতে চায় না তার জীবনে কি এমন হয়েছে সে কেন রাতের পরী। মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, চোখ দুটো লাল হয়ে আছে। অতীতটাই বারবার মনে পড়ে। বলতে পারি না সে অতীত। পতিতালয়ে জন্ম আমার। কে বাবা কে মা জানি না। পাইনি মায়ের আদর, পাইনি বাবার আদর। অচেনা মানুষের আদরে পেয়ে বড় হয়েছি। ভালোবাসার মানুষটাও ধোঁকা দিয়েছে। ধোঁকা দেয়া মানুষগুলোকে বাঁচিয়ে রাখি না আমি। এই শহরের রাজা আমি। আমার রাজ্যে কোনো বেঈমানকে বাঁচিয়ে রাখবো না। আগুন এসব ভাবতে ভাবতে চলে আসে মোড়ে। হঠাৎ একটি গুলি আগুনের কান ঘেঁষে যায়। সাবধান হয়ে যায় আগুন। ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে পড়ে। 5 জন লোক রাস্তায় এসে দাঁড়ায়। চারদিক দিয়ে চোখ বুলিয়ে দেখে। আবার চলে যেতে চাইলে আগুন ঝোপ থেকে বের হয়ে বলে, কি রে, যেই কাজে আসলি সেই কাজ না করে চলে যাচ্ছিস যে? একটা বুলেটের শব্দ শুনেই পালিয়েছিস? আমরা তো ভেবেছি মরে গেছিস। আগুন মরে গেলে তোদের কে উপরে পাঠাবে? কি বললি? তুই মারবি আমাদেরকে? অনেক হাসি পাচ্ছে রে। তুই তো এখনই শেষ, একটু পরে কুকুর এসে তোর রক্ত মাখা লাশটা খুবলে খুবলে খাবে। কিলার বয় আগুন কি করতে পারে তোরা হয়তো ভালো করে জানিস। আরে রাখ তোর জোকস। হঠাৎ গুলির শব্দ। 5টা বুলেট এসে লাগে সেই 5 জনের মাথায়। রাস্তায় পড়ে আছে 5টা লাশ। বেরিয়ে আসে ডরিমনের সাথে নবিতা। হাত মিলিয়ে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে তারা 3 জন। মনের মতো বন্ধু হলে প্রেমিক প্রেমিকার দরকার হয় না। ল্যাপটপের সামনে বসে আছে ইসরাত, হাতে কফির ছোট্ট মগ। কফির মগে চুমুক দিতে যাবে, টেবিলে রাখা ফোনটা রুম কেঁপে ওঠে। ইসরাত বুঝতে পারে SMS এসেছে। ফোন হাতে নিতেই আবার কল আসে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আপু, বিষাদ ভাইকে খুন করা হয়েছে, সাথে তোর বন্ধুকেও। এই কথা শুনে ইসরাত কেঁপে ওঠে। কি বলবে, কথা খুঁজে পায় না। হাতে থাকা ফোনটা কাঁপতে থাকে। হালকাভাবে মুখ দিয়ে বের হয়, ফোন রাখ। ওপাশ থেকে ফোন কেটে দেয়। ইসরাত চিন্তায় পড়ে যায়। শত্রুতার কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেললাম নিজের কলিজা থাকা মানুষটাকে।
সকালবেলা ঘুম চোখে এর পাতা খুলে দেখে বাহিরের আলো ঘরে এসে গেছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে নলক চিৎকার করে ডাকে তার বাবাকে। বাবা, এই বাবা, কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? এই এখন কয়টা বাজে? আর আমাকে ডাকো নাই কেন আজকে? আমার কলেজের সময় হয়ে গেছে। মা, আমি অফিসের কাজে বিজি ছিলাম, তাই ঢাকতে মনে ছিল না। এখন উঠে খেয়ে চলে যা কলেজে। অতঃপর নলক তার বাবার কথায় উত্তর না দিয়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যায়। শাফিদ হাসান টেবিলে বসে আছেন। খাবারের টেবিলে রুটি রাখা ছিল। নলক একটা রুটি থেকে একটু রুটি খেয়েই চলে যায় কলেজে। শাফিদ হাসান মুচকি হেসে বসা থেকে উঠে চলে যায় নিজের রুমে। প্রতিদিনের মতো আজকেও নীল কলেজের মাঠে বসে সিগারেট খাচ্ছে। কেউ কিছু বলার সাহস পায় না, কারণ নীল কলেজের কাউকেই মানে না। সবাই নীলকে ভয় পায়। নীল সিগারেট খেয়েই যাচ্ছে। হট করে নীলের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। নীল রেগে যায়। সামনে তাকাতেই অবাক, কারণ সামনে নলক দাঁড়িয়ে আছে। নলক রাগী চোখে নীলের দিকে তাকিয়ে বলে, তুই আজকে থেকে সিগারেট খাবি না। কেন? আমি সিগারেট খেলে আপনার কি? আমার কথা লড়চড় হলে তোর খবর আছে। নলক চলে যায়। নীল মুচকি হেসে বসা থেকে উঠে আবার দোকানে গিয়ে সিগারেট নিয়ে জ্বালায়। এক টান দিয়েই ভাবে, এত শাসন করতে পারিস তুই? কই আগে তো এসব ছিল না। জীবনটাই শেষ করে দিলি আমার। প্রিয় থেকে শত্রুতে পরিণত হয়েছিস। এক এক করে সবাইকে শেষ করব, হা হা হা। নলক বসে আছে তার বান্ধবীদের সাথে। তার বান্ধবী তিশা বলে, কি রে নলক, রেগে আছিস মনে? কে বলেছে আমি রেগে আছি? তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর ওই ছেলের সাথে কি কথা বললি? কিছু না, আমি আজকে ক্লাস করব না। তোরা থাক, আমি একটু বাইরে যাব। নলক গাড়ি নিয়ে চলে যায় কলেজের গেটের বাইরে। রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে ব্যস্ত নীল। তা দেখে নলক রেগে গেলেও এতটা খেয়াল দেয় না। 1 ঘন্টা পর নলক ক্লাবে যাবে। চলে আসে, চেয়ারে বসে আছে ইশরাত। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে তার। নলককে দেখে ইশরাত চেয়ার থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার কলিজাকে মেরে ফেলছে আগুন। আমি এখন কি করব বল? শান্ত হ, এর প্রতিশোধ পাবি তুই। আগুনকে এমন ভাবে মারবো তার অস্তিত্বটাও রাখবো না। আমার বিষাদ আর নাই, সে আর আমাকে ভালোবাসবে না। পাবো না আমি তাকে। প্লিজ তাকে এনে দাও তোমরা। আমি বিষাদকে ছাড়া বাঁচবো না। দেখ, পাগলামি করিস না, আমায় যেতে হবে। আর তুই চিন্তা করিস না, আর উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না, বলে দিলাম। নলক চলে আসে তার বাড়িতে। তার বাবা শাফিদ হাসানকে দেখে নলকের মুখ কালো হয়ে আছে। বোঝা যায় তার মেয়ের মন খারাপ, রেগে আছে তার মেয়ে। রাত 10টা বেজে 31 মিনিট। রাস্তার সাইড দিয়ে ড্রাঙ্ক হয়ে হেঁটে যাচ্ছে চিত্রা। গাড়ি নিয়ে আসছে, কিন্তু গাড়ি এখন প্রয়োজন নেই। হেঁটে যেতে হয়তো তার কাছে ভালোই লাগছে। হুট করে চিত্রার সামনে থেকে 7 থেকে 8 জন ছেলে এসে দাঁড়ায়। চিত্রা ড্রাঙ্ক অবস্থায় বলে, কি চাই? সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোমাকে চাই, চলো না আজকে একটু মজা হোক। চিত্রা জোরে হেসে দেয়। চিত্রা হাসি দেখে ছেলেগুলোও হেসে দেয়। চিত্রা হাসি থামিয়ে বলে, কি রে, তোরা হাসছিস কেন? তুমি হাসলে তাই আমরাও হাসলাম। এত কথা বলার সময় নাই, টাকা কত লাগবে সেটা বলো আগে। চিত্রা ঠাস করে চড় দেয় সামনে থাকা ছেলেটার গালে। ছেলেগুলা রেগে গিয়ে চিত্রাকে চাপটে ধরে। চিত্রা কোমরে হাত দিয়ে দেখে কোমরে পিস্তল নাই। হঠাৎই মনে পড়ে পিস্তল তো গাড়িতে। হাত বেশি চলে তোর, আজকে খবর করে ছাড়বো তোর। এই আলম, নিয়ে চল রুমে। মজা হবে রে, তুলতুলো নরম শরীর খেলা জমবে মামা। হঠাৎ একটা গুলি এসে লাগে প্রথম ছেলের মাথায়। সে পড়ে যায় ফ্রিজের শক্ত রাস্তায়। সাথে সাথে থাকা ছেলেগুলা ছেড়ে দেয় চিত্রাকে। আমার শহরে নারীকে অসম্মান করিস? তোদের তো বুকের পাঠা আছে রে। কে তুই? অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? পারলে সামনে আই, ভীতু কথাকার। আমি যার সামনে যাই তাকে বাঁচিয়ে রাখি না। এখন তোদের উপরে ছেড়ে দিলাম, চলে যাবি নাকি সামনাসামনি হবি আমার? ছেলেগুলা হেসে দেয়। চিত্রা অবাক, এই কণ্ঠটা সে আরো আগেই শুনেছে মনে হচ্ছে। এই যা তো, শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। শালার ডায়লগ দেবে এসে। 3টে ছেলে সামনে যায়। তলোয়ারের আঘাতে পড়ে যায় মাটিতে সেই 3 জন ছেলে। অবাক চোখে তাকিয়ে আছে চিত্রা। অন্ধকারের কারণে স্পষ্টভাবে সামনে থাকা ছেলেটার মুখও দেখা যাচ্ছে না। বাকি ছেলেগুলো দৌড়ে পালায়। চিত্রা তাদের দৌড়ে যেতে দেখে আবার তাকায় সে ছেলের দিকে। অবাক হয়ে যায় চিত্রা, কারণ ছেলেটা সেখানে নেই, উধাও হয়ে গেছে সে।
ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতে চলে যায়। চিত্রা ভাবে, কে হতে পারে সে? তার কণ্ঠটা আমার এত চেনা লাগছে কেন? কে সে? আগুন নয় তো? হঠাৎই চিত্রার মনে পড়ে সেই নিউজের কথা। আগুন যার সামনে যায় সে বেঁচে থাকে না। ও শিট! আগুনকে সামনে পেয়েও কিছু করতে পারলাম না। কতদিন আর পালিয়ে থাকবি? তোকে খুঁজে বের তো আমি করবই, কিন্তু সে আমাকে বাঁচালো কেন? বাঁচিয়েছি কারণ তোকে আমার নিজের হাতে মারবো বলে। চিত্র পেছনে তাকিয়ে দেখে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে আগুন। ঝিলিক দিচ্ছে তলোয়ার। তুই মারবি আমাকে? তোর সেই সাহস এখনো হয় না রে। এই কিলার বয় আগুন কি করতে পারে পুরো শহর জানে। আজকে তুইও বেঁচে থাকবি না। আগুনের কথায় চিত্রা ভয় পায়। করুণ সুরে তাকায় আগুনের দিকে। এটা দেখেই আগুন বলে, আমার জীবনটা শেষ করেছিস তুই আর তোর বোন। পারলে তোদের সব কয়টাকে একবারে শেষ করতে পারি, কিন্তু আমি গেম খেলবো, গেম। গুড বাই, উপরে ভালো থাকিস। দেখ আগুন কোমর থেকে পিস্তল বের করে সোজা শুট করে দেয় চিত্রার কপাল বরাবর। লুটিয়ে পড়ে চিত্রার লাশ। জায়গা থেকে মুচকি এসে চলে যায় আগুন। শফিদ হাসান বসে আছে তার মেন অফিসের রুমে। হাতে কাগজ, চোখের নজর কাগজের উপর। হাতের ডান পাশে চেয়ারে কাপ রাখা। কাগজ হাত থেকে হাত সরিয়ে চায়ের কাপে হাত দিতে যাবে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতে ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, ভাই তুই কই? চিত্রার নেই রে, আমার কলিজার বেঁচে নেই। এই কথা শুনে শফিদ হাসানের হাত থেকে ফোনটা পড়ে যায়। চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায়। বাকি অফিসার সবাই শফিদ হাসানের তাড়াহুড়ো দেখে অবাক হয়ে যায়। এক অফিসার বলে, শফিদ হাসান চলে আসে সেই বাড়িতে। চোখে পানি, ঠোঁট কাঁপিয়ে বলে, রাজীবকে মেরেছে আমার মেয়েকে। আমি জানতে চাই কে মেরেছে। ভাই আগুন। আগুন নাম শুনে শফিদ হাসান রেগে যায়। জোরে ঘুষি দেয় সামনে রাখা ছোট্ট টেবিলে। যে কাচের গ্লাস পড়ে যায় টেবিল থেকে। শফিদ হাসান রেগে বলে, তোরা কই ছিলি? আমি সেফটির জন্য তোর কাছে রেখেছিলাম আমার মেয়েকে, আর আজকে আমার মেয়ে আর নেই। ভাই চিত্রা বাসা থেকে না বলে ক্লাবে চলে যায়। রাস্তা দিয়ে আসার সময় আগুন আমার কলিজাকে মেরেছে। ভাই আমি আগুনকে ছাড়বো না। শফিদ হাসান তার মেয়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে। রাজীব অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না করতে ব্যস্ত। শফিদ হাসান পেছনে তাকিয়ে দেখে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্ত বারণ হয়ে আছে। শফিদ হাসান দৌড়ে তার কাছে যায়। মুখ ফুলিয়ে বসে আছে মায়া, অপেক্ষা তার ভাইয়ের জন্য। সে তার ভাইকে ছাড়া খেতে চায় না। তার বাবা শাহিদ হাসান তার মেয়ের দিকে চেয়েই বসে আছে। টেবিলে খাবার সাজানো রাখা। অনেক অপেক্ষার পরে দরজায় কলিং বেল বাজে। মায়া দৌড়ে যায় দরজা খোলার জন্য। দরজা খুলতেই সামনে অচেনা দুই মানুষ, আর সেই মানুষের কাঁধে নীল ঝুঁকে আছে। ড্রাঙ্ক অবস্থায় মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার সাথে থাকা দুজন মানুষকে বলে, কি হয়েছে? এভাবে নিয়ে আসছেন কেন আমার ভাইকে? উনি রাস্তায় পড়েছিল, আমার সাথে যে আছে সে নাকি এই বাসায় আগে আসতে দেখেছে ওনাকে, তাই আমরা নিয়ে আসছি। নীলের বাবা মা এসে দেখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ছেলের হারেক রূপটা হয়তো তাকে ছেয়ে গেছে। কাকে জানি লাশ করে আসছে। নীলের বাবা মা এসব ভাবতে থাকে। মায়া তার ভাইকে নিয়ে রুমে যায়। পা থেকে জুতা খুলিয়ে শুয়ে দেয় খাটে। মায়া হালকাভাবে নীলকে ডাকে, ভাইয়া, এই ভাইয়া, আমার দিকে তাকা। নীল তার বোনের দিকে তাকায়। চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। মায়া বলে, ভাইয়া, তুই না আমাকে কথা দিয়েছিস বাজে জিনিস খাবি না, তাহলে আজকে কেন এসব খেয়ে আসছিস? নীল কিছু বলতে চেয়েও বলে নাই, চোখ বন্ধ করে নেয়। মায়া তার ভাইয়ের মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে বের হয়ে যায় নীলের রুম থেকে। এদিকে শাহিদ হাসান তার মেয়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে। রাজীব অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না করতে ব্যস্ত। শাহিদ হাসান পিছনে তাকিয়ে দেখে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। চোখে দুটো রক্তবর্ণ হয়ে আছে। শাহিদ হাসান দৌড়ে যায় তার কাছে। নলক মারে, তোর বোন আর নেই রে। শাহিদ হাসান এসব বলে কান্না করে মাটিতে বসে পড়ে। নলক দাঁড়িয়ে আছে তার বোনের লাশের দিকে তাকিয়ে। হুট করে বাসা থেকে বের হয়ে যায় নলক। বাইরে গিয়ে ফোন করে ইশরাতকে। তুই কোথায় আছিস? আমি তো ক্লাবেই আছি। আর কি হয়েছে তোর? গলা এমন লাগছে কেন?
আমার বোনকে মেরে ফেলছে আগুন। কি বললি তুই? আমি এখন আসছি। নলক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। সময় তখন রাত 2:12। একটু পরে ইশরাত চলে আসে। এসে দেখে নলক কাঁদছে। ইশরাত নলককে কখনো কাঁদতে দেখে নাই। ইশরাত আমার বোন আর নেই রে বাবা। আমার কাছ থেকে আমার বোনকে দূরে রাখতে চেয়েছে। এখন আমার বোন অনেক দূরে চলে গেছে, আর কখনো আসবে না। দেখ, শান্ত হ। আগুনকে কেন বাঁচিয়ে রাখতে চাইছিস তুই? সে তোর সাথে আছে, শেষ করে দে তাকে। তাকে এত সহজে মারবো না। তার কাছ থেকে এক এক করে সব কেড়ে নিব। ভালোবাসার মানুষকে মারা এতটা সহজ না। আমি একদিন হলেও তাকে ভালোবেসেছিলাম। কেড়ে নিব তার পরিবারকে, সবাইকে। তো দেরি করছিস কেন? শেষ করে দে। মেইন টিমকে নামিয়ে দে। মিশনে যাব খুব শীঘ্রই। গেম খেলা শুরু এখন থেকে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে তার রুমে। পাশে বসে আছে নলক। নলক নীলকে ছোঁয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেই সাহসটা সে পাচ্ছে না, কারণ সে তো অপরাধী, বেইমানি করেছে নীলের সাথে। নীল চোখ খুলে দেখে পাশে বসে আছে নলক। নীল লাফ দিয়ে বিছানায় উঠে বসে আর বলে, আপনি এখানে কেন? আর আমার বাসার ঠিকানা কোথায় পেয়েছেন? কেন? তোর বাসার ঠিকানা আমার খুঁজতে হবে নাকি? আর কয়টা বাজে সেই খেয়াল আছে তোর? কলেজে যাবি না? নীল বিছানা থেকে নামে। নীল নলককে টান মেরে দেয়ালের সাথে ঠেকিয়ে গলা চেপে ধরে বলে, এত পীড়িত কই থেকে আসে তোর? আগে কই ছিল এসব? কেন বেইমানি করলি আমার সাথে? আগুন ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই ধরেছি। তোদের মতো নরপশুদের জন্য ভালো মানুষেরা শান্তি মতো থাকতে পারে না। মায়া নীলকে ডাকার জন্য তার রুমে দরজার সামনে গিয়ে নীলকে ডাক দেয়। ভাইয়া, উঠেছিস তুই? মায়ার গলার শব্দ শুনে নীল নলককে গড়া ছেড়ে দেয়। নলক এসে ওঠে। নীল তার বোন মায়াকে বলে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মায়া চলে যায় নিচে। নীল ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ায় ওয়াশরুমে। একটু পর ফ্রেশ হয়ে বাইরে আসতেই নলক নীলকে জড়িয়ে ধরে, বলে, প্লিজ আগুন, আমাকে মাফ করে দাও। প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোর মুখটাও দেখতে চাই না। নলক দৌড়ে নীলের বাসা থেকে বের হয়ে যায়। নীলের মা অবাক, সাথে নীলের বোন মায়া। সময় বিকেল 5:14। চেয়ারে বসে আছে শাফিদ হাসান, পাশে রাজীব। একটু দূরে কফি হাতে বসে আছে নলক। শাফিদ হাসান বলে, রাজীব, তোকে বলি, যে করে হোক আগুনকে খুঁজে বের কর। তাদের কথার মাঝখানে নলক বলে ওঠে, তার আর দরকার নাই। আমি আগুনকে খুঁজে পেয়েছি। সে আমার কবজায় আছে। সময় হলেই উপরে পাঠিয়ে দিব। তোর কবজায় মানে? সে তো কারো সামনেই থাকে না। বাবা, তুমি এসব জানো না, আর জানার চেষ্টাও করো না। সে আমার খুব চেনা মানুষ। এক সময় সে আমার অনেক আপন মানুষ ছিল। অতঃপর নলক কথা শেষ করে বসা থেকে উঠে দরজার বাইরে বের হয়ে যায়। তার বাবা আর তার চাচা রাজীব নলকের কথা শুনে ভাবনায় পড়ে যায়। আগুনের সাথে নলকের কিসের সম্পর্ক থাকতে পারে? সে কিভাবে আগুনকে চিনে? অবশ্য রহস্যের কিছু হবে। সময় রাত 10:53। ক্লাবে বসে আছে আগুন। তার পাশে ডরিমন, নবিতা, হাতে মদের গ্লাস। আগুন ভারী গলায় বলে, চিত্রা শেষ, বাকি আরো 2 জন, আর একজনকে তিলে তিলে শেষ করে দিব। কিন্তু 500 কোটি টাকা জাফিদের হাতে, সে তো আইনের সাথে জড়িত আছে। আমি একটা জিনিস বুঝি না, জাফিদ হাসান পুলিশে থাকে কি করে? সেটা বুঝবি আস্তে আস্তে। আর নবিতা, তুই আমার সাথে অ্যাডমিশন নিবি কালকে? আমি কেন অ্যাডমিশন নেব? দেখ, আমি এসব অ্যাডমিশন নিতে পারবো না। দেখ, আমি বেশি কথা শুনতে চাই না। নবিতা, আগুন যা বলছে তাই করতে হবে তোমাকে। আর আগুন যা বলে খুব ভেবেচিন্তে বলে। ঠিক আছে। আগুন, এখন উঠতে হবে। আর তুই একা যাবি নাকি দিয়ে আসতে হবে? ডরিমনের কথা শুনে আগুন হেসে দেয়। ডরিমন আগুনের হাসি দেখে চুপ হয়ে যায়। নবিতা ডরিমনকে নিয়ে বেরিয়ে যায়। টেবিলে রাখা লাইটার, সেই লাইটার হাতে নিয়ে একটা সিগারেট চালায় আগুন। হুট করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আগুন। ক্লাবের বিল দিয়ে বের হয় বাহিরে। রাস্তা ফাঁকা, নেই কোনো মানুষ। আশেপাশে কুকুরের ডাক। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোতে পোকার খেলা। সিগারেটের বিষাক্ত ধোঁয়া আলো ছেয়ে যায়। বাজারের পাশে সুন্দরী বসে আছে, হয়তো তাদের কাস্টমারের অপেক্ষায় বসে আছে। কেউ খারাপ টাকার কারণে, আবার কেউ
খারাপ তাদের বাজে অভ্যাসের জন্য। সবশেষে নিজে ভালো তো জগৎ ভালো। আগুন আনমনে হাঁটতে ব্যস্ত। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে নাম্বার দেখে আগুন মুচকি হাসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই, তাকে ধরে এনেছি। কি করব, খালাস করে দিব? না, আমি আসতেছি, তোরা থাক ওখানে। জি ভাই। কথার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয় আগুন। নাম্বার টিপে অন্য নাম্বারে কল দিয়ে উপাস থেকে বলে, কোথায় তুই? আমি বাসায় আসবো না, তুই খেয়ে বাবা মাকেও বলিস খেয়ে নিতে। আর কালকে সকালে আসবো বাসায়। ঠিক আছে, একটা কথা মনে রাখিস, বাজে কোনো কাজে যাবি না বল। হয়েছে আমার কলিজার আপুটা। ওকে। মাঝরাত। সময় তখন 2:37। বড় রুম, নাই কোনো জানালা, আছে শুধু একটা দরজা। মাথার ওপর লাল শার্টওয়ারের লাল বাটি জ্বলছে, এর উপরে সিলিং ফ্যান। চেয়ারে বসে আছে আগুন, তার সামনে ইসরাত চেয়ারে বাঁধা অবস্থায় আছে, মুখ টেপ লাগানো। আগুন হাতে পিস্তল নিয়ে বলে, এই মুখ থেকে টেপ খুলে দে। তার সাথে দাঁড়িয়ে থাকা একটা ছেলে ইজাসের মুখের টিপ খুলে দেয়। আগুন বলে, তুই তো দেখি খুব ট্যালেন্টেড একটা মাল। আমার পিছনে লেগে আছিস আর নোলকের সাথেও একতাল তুই। কে তুই? আমাকে ধরে এনেছিস কেন? আর তুই এত কিছু জানিস কিভাবে? এই শহরের রাজা আমি, কিলার বয় আগুন, যার নাম শুনলে আতঙ্ক হয়ে যায় সব। আগুন নাম শুনেই ইসরাত কেঁপে ওঠে, দম বন্ধ হয়ে যাবার অবস্থা তার। কি বলবে কিছুই ভেবে পায় না। যে আগুনকে তার দেখার এত শখ, আজ তার দেখা হলো, তাও জীবনের শেষ দিনে। আজ হয়তো তার শেষ দিন, হবে তার মৃত্যু। মনে হয় ভয় পেয়েছিস। আরে এত ভয় পেয়ে কি হবে, তোকে আমি মারবো না। কি তুই আমাকে খেলা দেখাবি? হি হি হি, দাঁড়া, তোকে আমি খেলা দেখাচ্ছি। এই বলে আগুন পিস্তল তাক করে ইসরাতের কপালে টিকার চাপ দিতে যাবে, হঠাৎ তার ফোন বেজে ওঠে। পকেটে হাত দিয়ে ফোন বের করে রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে বলে, ভাইয়া কোথায়? আমাকে বাঁচা। তার আমাকে মায়া, কি হয়ে? ভা ওপাশ থেকে কল কেটে দেয়। আগুন তাকায় ইসরাতের দিকে। ইসরাত হাসিতে ব্যস্ত। আগুন ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ইসরাতের গালে। তাও ইসরাত হাসে। ইসরাত হাসি মুখে বলে, আমি তোর মতো গাধা গেম খেলি না। এটা ঠিক, তোকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, ইচ্ছে পূরণ হয়েছে। আর কি যেন বলেছিস, আমাকে উপরে পাঠিয়ে দিবে? আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিয়ে আসতে হবে। গেমটা কেমন খেলছি জানাই। তাই নাকি? ভেবেছিলাম তোকে মারবো না, এখন না মেরে পারলাম না। উপরে ভালো থাকিস, গুড বাই। আগুন সোজা ইসরাতের কপাল বরাবর শুট করে দেয়। ইসরাতের লাশটা মাটিতে লুটিয়ে পড়ে। আগুন পকেটে হাত দিয়ে সিগারেট বের করে লাইট দিয়ে সিগারেট জ্বালায়। টেবিলে থেকে ফোনটা বের করে কল দেয় চেনা নাম্বারে আর বলে, সব খালাস, একটাও বেঁচে নেই। আর তুই কোথায় বল? আমি আর নবিতা এখনই আসবো। চলে আয় পায়রা চত্বরে। অতঃপর কল কেটে দেয় আগুন। বের হয় রুম থেকে। সাথে থাকা ছেলেগুলা এক এক করে চলে যায় সবাই। ডরিমন আর নবিতা আগুনের বাসা থেকে বের হয় চত্বরের উদ্দেশ্যে। 1 ঘন্টা পরে চলে আসে চত্বরে। দূরে ল্যাম্পপোস্টের নিচে বসে আগুন সিগারেট খাচ্ছে। সময় তখন রাত 3:47। ডরিমন এসেই বলে ওঠে, চল বাসায় যাবি? না, আজকে রাতটা রাস্তায় কাটাতে চাই। আগে তো রাস্তায় ছিলাম, সেই দিনটাই ভালো ছিল রে। তাদের কথার মাঝখানেই নবিতা বলে ওঠে, পাকনামি রেখে বাসায় চল। তারা কে ছিল? আর আমার কলিজা কেঁদেছে তাদের জন্য। একটাও বেঁচে নাই, সব কয়টাকে উপরে পাঠিয়েছি। আর তারা ছিল রাজীবের মেয়ের লোক। ডরিমনের কথা শুনেই আগুন হেসে দেয়। তার হাসি দেখে ডরিমন আর নবিতা অবাক। নবিতা বলে, কিরে তুই হাসছিস কেন? আর রাজীবের মেয়েটা আবার কে? চল ক্লাবে রাতটা শেষ করব। অতঃপর আগুন কথা কাটিয়ে দেয়। তারা 3 জন চলে যায় ক্লাবে। রাত শেষ হয়, সকাল হয়। আগুন, ডরিমন, নবিতা ক্লাব থেকে বের হয়। ডরিমন তার নবিতাকে নিয়ে চলে যায় অন্য রাস্তায়। আগুন তার বাসা এসেই অবাক, কেননা নোলক বসে আছে আয়নার সামনে, হাতে মেকআপ বক্স। গালে মেকআপ লাগাবে, হঠাৎ তার ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আপু, ইসরাত আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতের পর থেকে উদাও।
এই কথা শুনে নলক তার ডান হাত থেকে মেকআপ বক্স টেবিলে রেখেই বলে ওঠে, কি বলিস তুই? ইসরাত কোথায় যাবে? আর তোরা তার সাথে ছিলি না? আপু কাল সন্ধ্যা আমরা সবাই একসাথেই ছিলাম। ঈশ্বর আপু বলেছে তার নাকি মন খারাপ, সে নাকি একা থাকতে চায়, তাই আমরা চলে আসি তার কাছ থেকে। খোঁজ লাগা ভালো করে। ইসরাতকে যদি না পাই তোরা একটাও বেঁচে থাকবি না বলে দিলাম। জি আপু। সে কোথায় যাবে? আর কাল রাত থেকে আমাকেও কল দেয় নাই। তার কি কিছু হয়েছে নাকি? আগুন? না না, আগুন তো তাকে চেনে না, তাহলে সে কোথায় যাবে? চাচুকে কল দিয়ে বলতে হবে। অতঃপর নলক ফোন দেয় তার চাচু রাজীবকে। রাজীব বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে, দুনিয়ার কোনো কিছুই খেয়াল নেই তার কাছে। ঘুমের মাঝে মানুষ মৃত। কল আসে রাজীবের ফোনে। হাত দিয়ে বালিশের কোণ থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করতেই নলক চাচু, ইসরাত তোমার কাছে গেছে? তাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে। এই কথা শুনে রাজীব বিছানা থেকে উঠে বসে বলে ওঠে, কি বলিস তুই? আমার মেয়ে কোথায় যাবে? সে তো আমাকে কালকে কলও দেয় নাই। আর কোনো বিপদ হয় নাই তো? চাচু, আমার অনেক চিন্তা হচ্ছে। আমার মেয়ে কোথায় যাবে? আগুন? মায়া রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে তার বাবা মা। আগুন ভয়ে ভয়ে তাদের সামনে গিয়ে বলে ওঠে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আগুনের মা বসা থেকে উঠে এসে আগুনকে ঠাস করে চড় দেয়। আগুন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার মা বলে, তুই কি শুরু করলি? হ্যাঁ, তোকে আমি পেটে ধরি নাই? তাও তুই আমার পেটে ধরা সন্তানের মতো। তোকে নিয়ে আর কত চিন্তা করতে হবে বল? আগুন বাসা থেকে বের হয়ে যায়, রেগে আছে সে। রাস্তায় মানুষের ভিড় জমে আছে, মনে হচ্ছে সামনে কিছু একটা হয়েছে। আগুন সামনে যায়, কি হয়েছে তা দেখার প্রয়োজন নয়। দোকানে গিয়ে দাঁড়ায় আর বলে, মামা সিগারেট দাও। তুই কি জানিস না আমি কি সিগারেট খাই? অতঃপর আগুন সিগারেট জ্বালায়। দোকানের টেবিলে থাকা মানুষজন বলা বলি করে, মেয়েটাকে এভাবে কে মারবে? আর তার কি কোনো পরিবার নাই নাকি? রাস্তায় পড়ে আছে অথচ ধরছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। তাদের কথা শুনে আগুন দোকান থেকে বের হয়ে যায়। রাস্তার পাশে মানুষের কোনো অভাব নেই। আগুন মুচকি আসে, সেখান থেকে চলে যায় কলেজের মাঠে। রাজীব বসে আছে হেলান চেয়ারে, পাশে শাফিদ হাসান। রাজীব বলে ওঠে, ভাই কি করা যায়? আমার মেয়েকে কি পাবো না? আর আগুন তো আমার মেয়েকে চেনে না, সে তো কিছু করবে না। আমি এখন কি করব ভাই? আমি বিয়ে করি নাই, তাকে তো এতিমখানা থেকে এনে নিজের মেয়ের মতো করে বড় করেছি, আর এখন থেকে খুঁজে পাচ্ছি না। দেখ, শান্ত হও, আর কি করা যায় আমি দেখছি। রাজীবের চোখে পানি, হাত পা ছেড়ে দিয়েছে সে। টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। রাজীব না দেখে রিসিভ করতেই ওপাশ থেকে, ভাই ইসরাত ম্যাডামকে পাওয়া গেছে, কিন্তু এই কিন্তু কি? বল কিন্তু কি? আমার মেয়ে ঠিক আছে তো? ভাই ম্যাডাম বেঁচে নেই। রাজীব এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল। এই কথা শুনে তার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায়। রাজীবের এই অবস্থা দেখে শাফিদ হাসান অবাক। কি হয়েছে? আর কে ফোন করেছে বল আমাকে। ভাই আমার মেয়ে নাকি আর বেঁচে নেই। রাজীবের কথা শুনে শাফিদ হতভম্ব হয়ে যায়। কি বলে সান্ত্বনা দিবে রাজীবকে বুঝে উঠতে পারে না। শাফিদ বলে, কে মেরেছে আর কার এত বড় সাহস? হঠাৎ করে দরজার পাশ থেকে নলক বলে ওঠে, আগুন মেরেছে। এই কথা শুনে রেগে যায় রাজীব, সাথে তার ভাই শাফিদও। রাজীব বলে ওঠে, আজকে তো শেষ দিন। নলক তার পরিবার কোথায় আছে বল আমাকে। আর তুই তার পাশে থেকেও কিছু করছিস না কেন? চাচু, তুমি শান্ত হও। প্ল্যান করে তাকে মারতে হবে, আমি আছি তার পেছনে। এই কথা শুনে রাজীব টেবিলে জোরে ঘুষি মারে। চোখ দুটো তার লাল রক্তে পরিণত হয়েছে। হঠাৎই তার ফোন বেজে ওঠে। নাম্বার থেকে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই আগুনের পরিবারের সন্ধান পেয়েছি। জায়গায় থাক, আমি এখন আসছি। আর সব লোককে বলে দে রেডি হতে, আজকে শেষ করব তার পরিবার। ওকে ভাই। অতঃপর রাজীব বসা থেকে উঠে দাঁড়ায়। দেয়ালে থাকা বড় তলোয়ার হাতে নিয়ে বলে, আমি আসছি একটু। আরে কি হয়েছে? আর তুই এভাবে কোথায় যাচ্ছিস? শেষ করবো আগুনের পরিবারকে। আপন হারানোর কষ্ট কি তাকে বুঝাবো। অতঃপর সময় রাত 10:29। আগুন রাস্তায় বসে সিগারেট খাচ্ছে। কষ্ট তার পিছু ছাড়ে না। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় বের করার রাস্তা খুঁজে পায় না সে।
বসা থেকে উঠে বাসার দিকে হাঁটা ধরে আগুন। সিগারেট শেষ হলে ফেলে দেয় রাস্তায় থাকা পানিতে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। দরজার পাশে আসতেই হাবাল হয়ে যায়। ফ্লোরের নিচে রক্ত চুইয়ে চুইয়ে বারান্দায় আসছে। দরজা খুলতেই আগুন দেখতে পায় ফ্লোরে 3টা লাশ আছে। তা দেখে সে মাটিতে বসে পড়ে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আগুনের চোখ যায় টেবিলে থাকা সাদা কাগজের ওপর। বসা থেকে উঠে গিয়ে কাগজটা হাতে নিয়ে পিছন থেকেই কেউ বলে, এটাই তোর কষ্টের সবচেয়ে বড় কিছু। তুই আর রাজীব, তুই কেন করলি এটা? তারা তো কোনো দোষ করে নাই তোর সাথে, কেন তাদেরকে মেরে? তুই কি মনে করেছিস আমার মেয়েকে মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো? এটা ভেবে থাকলে ভুল ভাবা। তুই আমাকে মারতি? তোকে মারলে কষ্ট কি বুঝতি না, তাই তো তোর পরিবারকে শেষ করেছি। আর এখন তুইও আর থাকবি না। গুড বাই। অতঃপর রাজীব তার ডান হাতে থাকা পিস্তল দিয়ে আগুনের বুকে গুলি করে। পড়ে যায় আগুন। আলোকিত ঘরটা অন্ধকার হয়ে আসছে। হাসতে হাসতে বের হয়ে যায় রাজীব। মাটিতে পড়ে আছে আগুনের লাশ। রাত 12টা। ডরিমন কল দিচ্ছে আগুনকে, কল রিসিভ হচ্ছে না। অনেকবার চেষ্টা করার পর ডরিমন ভাবে আগুনের কিছু হয় নাই তো। সে তো একবার কল দিলেই রিসিভ করে। আর আজকে কি হয়েছে তার? অনেক ভাবার পর ডরিমন রওনা হয় আগুনের বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর চলে আসে আগুনের বাসায়। দরজা খোলা, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ডরিমন বাসায় ঢুকতেই আকাশ থেকে পড়ে। কেঁপে ওঠে সে। তার শরীরের লোম গুলাও দাঁড়িয়ে যায়। সকালবেলা হাসপাতালের বেডে শুয়ে আছে আগুন। চারদিকে সাদা দেওয়াল। টিপটিপ করে চোখ খুলে আগুন। পাশে ডরিমন, নবিতা বসে। বাইরে মানুষের হইচই। আগুন হাত নাড়া দেয়। ডরিমন দেখে আগুনের হাত নড়ছে। তা দেখে বলে ওঠে, আগুনে জ্ঞান ফিরেছে। নবিতা, ডক্টরকে ডাকো। নবিতা দৌড়ে যায় ডক্টরের কেবিনে। ডক্টর বসা থেকে উঠে চলে যায় আগুনের কেবিনে। আগুন টিপ টিপ করে চোখ খুলে দেখে চারিদিকে সাদা দেওয়াল। পাশে ডরিমন আর নবিতা। ডক্টর বলে, আর কোনো প্রবলেম নাই, আমরা অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ চাইলে সব করতে পারে। মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আল্লাহ কাকে কখন নিয়ে যায় বলা যায় না। দুনিয়ায় আসছি আল্লাহর কাজ করার জন্য, কিন্তু সবাই আল্লাহর পথে চলে না। কেউ খারাপ কাজে বিজি, আবার কেউ ভালো কাজেও বিজি। অথচ আল্লাহর পথে কেউ নাই। এই শহরের সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে। তো গল্পে ফেরা যায়। ডক্টর আগুনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ডরিমন বসে আছে আগুনের ডান পাশে। আগুন কাঁপা কাঁপা ঠোঁটে, আমার মা বোনকে কেমন আছে? আর আমার বোন মায়া? আগুনের কথার উত্তর কি দিবে ভেবে পায় না ডরিমন আর নবিতা। আগুন আবার ধমক দিয়ে বলে ওঠে, কিছু জিজ্ঞেস করেছি আমি? দেখ আগুন, জোরে কথা বলিস না, এতে তোর ক্ষতি হবে। আর তোর বাবা মা বোন বেঁচে নেই। আগুন এই কথা শুনে পেছনের কথা ভাবে। সে যখন বাসায় যায় ফ্লোরে তার বাবা মা বোনকে দেখে রক্তাক্ত শরীরে পড়ে আছে। হঠাৎই রাজীব এসে গুলি করে আগুন। কেঁপে ওঠে এইগুলো ভেবে। বেড থেকে উঠতে চাইলে ডরিমন ধরে রাখে আগুনকে আর বলে ওঠে, দেখ পাগলামি করিস না, যা করার পরে করবো। আর তারা সবাই জানে তুই বেঁচে নেই। প্ল্যানে কাজ করতে হবে, একটাও বেঁচে থাকবে না। ডান হাতে মদের গ্লাস, বাম হাতে সিগারেট। চেয়ারে বসে আছে রাজীব। একটু দূরে পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে শাহিদ হাসান। রাজীব বলে ওঠে, কিরে, এখন তো তোর পথের কাটা শেষ, আর এখনো কি এই ইউনিফর্ম পরে থাকবে নাকি? বিজনেস শুরু কর, বাধা দেওয়ার মতো কেউ নাই, ভয় পাওয়ারও কেউ নাই। যাকে ভয় পাওয়ার তাকে সরিয়ে দিয়েছি এই দুনিয়া থেকে। আমার বিশ্বাস হয় না রে। আর 500 কোটি টাকা নিয়ে এই শহরে থাকা যাবে না। আমি চলে যাব বাইরে। আরে রাখ তোর বাজে কথা, আগে বল সেই টাকাগুলো কোথায় রেখেছিস? শাহিদ হাসান ক্রেডিট কার্ড বের করে দেখায় রাজীবকে আর বলে, এই যে এখানে আছে সে টাকা। আর আমি পুলিশে আছি দেখি এতদিন বেঁচে আছি। রাজীব হাত পিছনে নিয়ে ইশারা করে তার লোককে। 2টা গুলি এসে লাগে শাহিদ হাসানের মাথায়। শাহিদ হাসান পড়ে যায় ফ্লোরে। লাশ হয়ে যায় শাহিদ হাসান। জোরে হেসে দেয় রাজীব। সব আমার, এই শহরের রাজ করব আমি। এসব কথা কারো ক্যামেরায় ভিডিওতে রয়ে যায়। সেই ভিডিওটা চলে যায় অন্য কারো কাছে। জানালার পাশে বসে আছে নল, চোখে পানি, হাতে
তালুর পিঠ দিয়ে চোখের পানি মুছছে, ভাবে। ভালোবাসা সেটা কি জানতাম না, আগুন সেটা বুঝিয়েছে। আর এখন সে আমার শত্রু, আপন মানুষ থেকে শত্রুতে পরিণত হয়েছে। ভালোবাসি আমি আগুনকে, কিন্তু সেটা এখন মৃত হয়ে গেছে। নাই ভালোবাসা, আছে শুধু শত্রুতা। নলক এইসব কথা ভাবতেই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আপু, আগুন ভাই বেঁচে নেই। এই কথা শুনে নলক কি বলবে বুঝে উঠতে পারে না। ওপাশ থেকে কথা বলেই যাচ্ছে। আপু, শুনতে পাচ্ছ তুমি? আপু, আপু। নলকের ফোন হাত থেকে পড়ে যায়। নলক তাড়াহুড়ো করে বের হয় বাসা থেকে। উদ্দেশ্য তার রাজীব চাচ্চুর বাসা। রাজীব উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে, হাসি থামিয়ে বলে, চিহ্নটাও যেন না থাকে, ফেলে দে নদীতে। মুছে ফেলে রক্তে মাখা ফ্লোর। রাজীব চেয়ারে বসতেই নলক এসে, চাচ্চু, এটা তুমি কি করলে আগুন? চুপ, একটা কথাও বলবি না, চলে যা নিজের কাজে। নলক চলে যায় বাইরে, চোখ থেকে পানি পড়েই যাচ্ছে। ভালোবাসার মানুষটা আজ নাই। ভালোবাসায় রাগ থাকে, তাই বলে এতটা রেগে থাকতে পারলাম আমি? হারিয়ে ফেললাম আগুনকে। বেডে শুয়ে আছে আগুন, সামনে কেউ ল্যাপটপ ধরে রেখেছে। মনোযোগ দিয়ে ল্যাপটপে তাকিয়ে আছে আগুন। সাথে থাকা কেউ বলে ওঠে, এটাই তার প্ল্যান ছিল। সবই বুঝতে পারলাম, কিন্তু টাকার জন্য নিজের ভাইকে মারতে পারে কিভাবে? টাকা হলে সব করা যায়। আর তুই এসব নিয়ে ভাবিস না, আগে ভালো হ। আর আমি তাদের সাথে আছি সব সময়। ওকে। অতঃপর চলে যায় সে। ডরিমন আগুনের দিকে তাকিয়েই বলে ওঠে, বুঝলাম না, তুই সিপাতকে রাজীবের ওখানে কখন পাঠিয়েছিস? আর আর এই ভিডিওটা সে কীভাবে করলো? সেটা তোর মতো মোটা মাথায় ঢুকবে না। এখন থেকে গেম শুরু। অতঃপর আগুন হেসে দেয় ডরিমনের কথায়। নবিতা চুপ হয়ে আছে, কিছু বলার নেই তার। আগুন বালিশের বাম পাশে থাকা ফোনটা হাতে নিয়ে কল দেয় চেনা নাম্বারে। ওপাশ থেকে রিসিভ করে সে কথা বলার আগেই এই পাশ থেকে আগুন বলে ওঠে, কি মনে করেছিস আগুন এত তাড়াতাড়ি চলে যাবে? ওপাশ থেকে হাসির শব্দ শুনতে পায় আগুন। এইটা হয়তো শত্রুতার হাসি নয়। ওপাশ থেকে চোখে পানি মুছে নিয়ে বলে ওঠে, আগুন, তুমি বেঁচে আছো? প্লিজ, তুমি কোথায় আছো আমাকে বলো, আমি এখনই যাব। প্লিজ আগুন, বলো না। কেন নলক, নতুন করে আবার কোনো প্ল্যান মাথায় জমিয়ে রেখেছিস নাকি? প্লিজ আগুন, এইসব বলো না। প্লিজ বলো তুমি কোথায়। কল কেটে দেয় আগুন। ল্যাপটপ থেকে ভিডিও নিয়ে সেই ভিডিও দিয়ে দেয় নলকের মেসেজ ইনবক্সে। নলক তার ইনবক্স চেক করে দেখে সেই ভিডিও দেখে সে হতভম্ব হয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। চোখ দিয়ে অঝরে পানি পড়েই যাচ্ছে। আর মনে মনে বলছে, যাকে নিজের আপন মনে করেছি সে আজকে এত বড় কিছু করেছে, মেরেছে আমার বাবাকে। আমি ছাড়বো না তোকে। আগুন অসুস্থ শরীরে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে। তার হাসি দেখে নবিতা বলে ওঠে, কিরে, তুই এভাবে হাসছিস কেন? আর নলককে এই ভিডিও দিয়েছিস কেন? বলেছিলাম না গেম শুরু, ধরে রাখ এটা একটা গেম। তোর কথা কিছুই বুঝলাম না। সব বুঝতে পারবি সময় মতো। অতঃপর চলে যায় 27 দিন। এর মাঝে আগুন সুস্থ হয়ে যায়। নলক তার চাচ্চু রাজীবের বাসায় আছে 7 দিন ধরে। বসে আছে রুমে। প্ল্যানে সে পেরে উঠতে পারছে না। সব প্ল্যান ভুলিয়ে যাচ্ছে। বাবার খুনিকে মারতে পারছে না সে। কিভাবে কি করা যায় এইসব নিয়ে ভাবতেই কেউ এসে বলে ওঠে, কিরে, কিছু ভাবছিস মনে হচ্ছে। অতঃপর রাজীব চলে যায় নলকের রুম থেকে। নলক রেগে খাটে বসে পড়ে। খাটে থাকা বালিশটা বুকে নিয়ে কেঁদে দেয় আর বলে ওঠে, দুনিয়ায় আর কেউ নেই আমার। নিজের বোনকে হারিয়েছি, পরে আবার বাবাকে, আর এখন বাবার খুনির বাসায় আছি। আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি যেন আমার বাবার খুনের প্রতিশোধ নিতে পারি। রাত 10:42। রাস্তার পাশে সিগারেট হাতে বসে আছে আগুন। পাশে ডরিমন, নবিতা। সিগারেটের বিষাক্ত ধোঁয়া ওপরে ছেড়ে আগুন বলে ওঠে, চলে যা তোরা। তুই কি করবি এখানে? যা বলেছি তাই করবি, যা এখান থেকে। অতঃপর আগুনের কথায় চলে যায় তারা দুজন। আগুন বসা থেকে উঠে হাঁটা ধরে। পকেটে এক হাত রেখে হাঁটতে থাকে। দূর থেকে গাড়ির লাইট এসে আগুনের চোখে লাগে। হাতের পিঠ দিয়ে চোখ ঢাকে আগুন। গাড়ি আগুনের সামনে এসে থামে। গাড়ি থেকে কেউ নেমে আগুনের সামনে এসে পা জড়িয়ে ধরে বলে ওঠে, আগুন, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও।
তোর মাপ নাই, তোকে মাফ করলে আমার পবিত্র ভালোবাসাও কষ্ট পাবে। প্লিজ মাফ করে দাও। যা এখান থেকে, আর আমার সামনে কখনো আসবি না বলে দিলাম। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। পা ছাড় বলছি। না, ছাড়বো না। অতঃপর আগুন লাথি মেরে ফেলে দেয় নলককে। নলক পড়ে যায় রাস্তায়। জোরে কেঁদে ওঠে নলক আর বলে ওঠে, সব দোষ আমার কারণে এসব হয়েছে। কি করব আমি এখন? অতঃপর আগুন হাঁটতে হাঁটতে চলে যায় তার বাড়িতে। সকালবেলা 4 হাত পা বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বসে আছে রাজীব। গভীর ঘুমে আছে এসে। ঘুম ভাঙতেই হাত পা বাঁধা অবস্থায় দেখে রেগে যায় রাজীব। হাত পায়ের বাঁধন খুলতে অনেক চেষ্টাও করে, কোনো লাভ হয় না। হঠাৎই কেউ একজন এসে বলে ওঠে, কি এত চেষ্টা কেন? নলক, তুই কেন করেছিস সেটা? কেন বেঁধেছিস আমাকে? কোনটার উত্তর দিব বল? নিজের ভাইকে মারার উত্তর দিব নাকি সেই 20 কোটি টাকার উত্তর? বল। এসব তুই জানিস কিভাবে? আর 20 কোটি টাকার ব্যাপারে তুই কিভাবে জানিস? আমি জানি রে, সেই টাকাটা তোর কাছেই রাখা আছে। আমার বাবাকে মেরেছিস, আজ তুইও থাকবি না। আমি তোর বাবাকে মারি নাই। নলক সেই ভিডিও রাজীবকে দেখিয়ে বলে ওঠে, কি বললি তুই? এটি কি তোর যমজ ভাই নাকি রে? নলক সেই ভিডিও রাজীবকে দেখায়। ভয় পায় রাজীব। হাত পা বাঁধা, ভয় পাওয়ারই কথা। অতঃপর রাজীব ভয়ে ভয়ে বলে ওঠে, দেখ মা, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। কে তোর মা? আর আমি তোর কেউ না। যদি কেউ হতাম তাহলে সামান্য কিছু টাকার জন্য নিজের ভাইকে মারতি না আমার বাবাকে। নলক হাতে পিস্তল নিতেই কেউ এসে বলে ওঠে, আরে এত তারা কিসের? তার সাথে আমারও কিছু হিসাব নিকাশ বাকি আছে। নলক পিছনে তাকিয়ে দেখে আগুন দাঁড়িয়ে আছে। রাজীব আগুনকে দেখেই অবাক হয়। দম বন্ধ হওয়ার অবস্থা তার। কি বলবে কিছু যে উঠতে পারে না। নলক বলে ওঠে, আগুন, তুমি এখানে কেন? আর তার সাথে তোমার কিসের হিসাব? জন্মের পরে মাকে বাবাকে জানি না, পতিতালয়ে জন্মেছি, শেষে মায়ের মতো মা পেয়েছি, বাবার মতো বাবা পেয়েছি, বোনের মতো বোনও পেয়েছি, কিন্তু তারা এখন আর নেই। মেরেছে তোর চাচা রাজীব। কি বলছো এসব তুমি? যা বলছি সত্যি বলছি। আর সে তো ছিল লোভী, সে টাকার জন্য সব পারে। নিজের ভাইকে টাকার জন্য মারতে পারলে অন্যরা তো হাতের ময়লা তার। বাঁচিয়ে রেখে লাভ নাই। অতঃপর নলকের হাতে থাকা পিস্তল নিয়ে রাজীবের কপাল বরাবর শুট করে দেয়। চেয়ার সহ ফ্লোরে পড়ে যায় রাজীবের লাশ। এইসব দেখে মুচকি হাসে আগুন। আগুন চলে যেতে চাইলে নলক তার পা জড়িয়ে বলে ওঠে, কোথায় যাও? যেখানেই যাও, আমাকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। এতদিন তো ভালো ছিলে, আর আশা করি এখনো ভালোই থাকবে। প্লিজ এমনটা করো না। নিয়ে যাও তোমার সাথে, যদি বাকি জীবনটা তোমার হয়ে থাকতে চাই। অতঃপর হুট করে ডরিমন এসে বলে ওঠে, মাফ করে দে আগুন, তোর চোখের পানিটা হয়তো মিথ্যা না। কিভাবে মাফ করবো বল? সেদিনের কথা মনে হলেই মাথা গরম হয়ে যায়। নলক তার হাতে থাকা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে বলে ওঠে, যদি আমাকে মাফ না করো, আমি এক্ষুনি নিজেকে শেষ করে দিব। দেখো নলক, পিস্তল নামাও, গুলি বের হয়ে যাবে। নামাও বলছি। না, আমি নিজেকে শেষ করে দিব। অতঃপর আগুন দৌড়ে গিয়ে নলকের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়, বুকে জড়িয়ে ধরে নলককে আর বলে ওঠে, আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় এনেছিস তাহলে সেই দিনটাই তোর শেষ দিন। পাশে ডরিমন হাতে হাত রেখে নবিতার সাথে মুচকি হাসি তারা দুজন। আগুন ডরিমন আর নবিতাকে বলে, তোরা এই শহরের রাজা রানী হয়ে থাকবি, দেশকে রক্ষা করার চেষ্টা করবি সব সময়। আর যদি নিজের দেশের জন্য জীবনও দিতে হয় পিছিয়ে যাবি না, দেশের জন্য জীবনটাও দিয়ে দিস। অত্যাচারী জালিমদের হাত থেকে দেশকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবি মরার আগ পর্যন্ত। অতঃপর আগুনের কথায় ডরিমন আর নবিতা খুশি হয়। নবিতা বলে ওঠে, তুই কি করবি? নাকি ভাবিকে নিয়ে চলে যাবি ভালোবাসার শহরে? এটাই মনে কর। নলক চলো। এই বলে আগুন আর নলক চলে যায় ভালোবাসার শহরে, যেখানে শুধু সুখ আর সুখ। সমাপ্ত।